ওয়েলকাম টু হালদার একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। আমরা ক্লাস 10-এর যে টেক্সট বইটি রয়েছে তার অন্তর্ভুক্ত একটি প্রবন্ধ পড়ছিলাম, যে প্রবন্ধটি লিখেছেন শ্রীপান্থ, বা আমরা বলতে পারি নিখিল সরকার, যার প্রকৃত নাম। তো এই প্রাবন্ধিক যে প্রবন্ধটি লিখেছিলেন তার নাম হলো হারিয়ে যাওয়া কালিকলম। তো এই হারিয়ে যাওয়া কালিকলম থেকে আমরা বেশ কিছু ক্লাস করেছি, যার মধ্যে আগের দিনের ক্লাসটা আমরা যদি একটুখানি পড়ে নিই তাহলে আজকের ক্লাসটা বুঝতে আমাদের কিন্তু সুবিধা হবে। তো আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম যে দোয়াত কত রকমের হয়, শ্বেত পাথরের, তারপরে জেদের, পিতলের, কাঁচের, এরকম আমরা প্রচুর দোয়াতের যে ভ্যারাইটি বা আমরা বলতে পারি বিভিন্ন রকমের যে দোয়াত রয়েছে সেটার কিন্তু পরিচয় আমরা পেয়েছিলাম। তো আমরা দেখতে পেয়েছিলাম যে গ্রামের লোক বা গ্রামের যারা বয়স্ক তারা বলতেন যে যদি একটা পাশ হয়ে যেত, অর্থাৎ পরীক্ষায় যদি খুব ভালো রেজাল্ট নিয়ে কেউ পাশ করতো, তাহলে তাকে আশীর্বাদ দিত যে বাবা তোমার যেন সোনার দোয়াত আর কলম হয়। তো এই সোনার দোয়াত আর কলমের বিষয়টাও আবার শুভ ঠাকুরের কাছ থেকেই কিন্তু আমরা পরিচয় পাই। এই শুভ ঠাকুরকে আগের দিনের ক্লাসে কিন্তু আমরা জেনেছিলাম যে শুভ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা যে পুত্র, এবং তার যে পুত্র অর্থাৎ রথীন্দ্রনাথের পুত্রের নামই হচ্ছে শুভ ঠাকুর। তার কাছ থেকে এই সোনার দোয়াত আর কলমের বিষয়টা কিন্তু আমাদের প্রাবন্ধিক কিন্তু জেনেছিলেন এবং আমরাও কিন্তু জেনেছি। এবং এই দোয়াত আর কালি কলম সবই যে সাহিত্য এবং ইতিহাসের সঙ্গে কতটা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে সেটা আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম। যেমন আমরা দেখলাম যে মিল্টন, শেক্সপিয়ার, তারপরে কালিদাস, ভবভূতি, এরকম প্রচুর নাট্যকারের সঙ্গে যুক্ত রয়েছেন বা লেখকের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা এককালে সাহিত্যিক এবং একাধারে যারা সাহিত্যিক এবং একাধারে যারা ইতিহাস রচনা করেছেন। কিন্তু এই কলমের দাম প্রচুর পরিমাণে কিন্তু ধার্য করা হতো, কারণ তার যে সোনার যে তার অঙ্গটা ছিল এবং তার হৃদয়টা ছিল হিরে বসানো, সেই কারণে। এরপর আমরা দেখতে পেয়েছিলাম যে বঙ্কিমচন্দ্র বলেছেন যে লাঠি তোমার দিন ফুরায় এসেছে, সেরকম কলমেরও যে দিন ফুরিয়ে এসেছে সেটা কিন্তু আমাদের লেখক বা প্রাবন্ধিক কিন্তু এই হারিয়ে যাওয়া কালি কলমে কিন্তু বুঝিয়েছেন প্রাবন্ধিকের লেখাতেই। এবং আমরা দেখতে পেয়েছি যে আগেকার দিনে বা মুঘল আমলেও যদি দেখতে পাই যে যারা শ্রুতি শুনে শুনে বা শ্রুতিভাবে যারা লিখত, অর্থাৎ শ্রুতি লেখনী যারা করতেন, তাদের আলাদাই কিন্তু একটা মর্যাদা ছিল, যে মর্যাদা আমরা দেখতে পাই যে সাধারণ মানুষও কিন্তু তাদেরকে মর্যাদা দিতেন এবং বলতেন যে একটা কপি বই করে দিতেন। যে কপি বইয়ের আমরা বলতে পারি যে রোজগার যে সেরকম ছিল বা পারিশ্রমিক যে প্রচুর ছিল তা কিন্তু নয়, কিন্তু তাদের কদর প্রচুর ছিল। এবং আমরা দেখতে পেয়েছি যে যারা এই কপিগুলো তৈরি করতেন এতটা খেটে, তারাই আবার বলতেন যে সেই কপিগুলো কেউ যেন চুরি না করে, অর্থাৎ তারাই পাহারা দিতেন বা রক্ষা করতেন। আগের দিনের ক্লাসে আমরা এইটুকুই পড়েছি। আজকে আমরা হারিয়ে যাওয়া কালিকলম থেকে শেষ অংশটুকু পড়ব। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, আজকে আমরা এখান থেকেই পড়ব যে কলম কতটা শক্তিধর হতে পারে। দেখো কি বলছে, কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর, অর্থাৎ একটা কলম দিয়ে প্রতিবাদ যেমন জানানো যায় তেমনি সমস্ত প্রকার পরিস্থিতির সঙ্গে কিন্তু লড়াই করা যায়। এবং আমরা বলতে পারি যে সেখানে অস্ত্র লাগে না, কিন্তু অস্ত্রের থেকেও ধারালো বা অস্ত্রের থেকেও জোরালো ভাষায় প্রতিবাদ করা যায় কিন্তু একমাত্র কলম দিয়েই। তাই বলছে যে তাই প্রাবন্ধিক বলেছেন কলমকে বলা হয় তরোয়ালের চেয়েও শক্তিধর। ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চাই। আমরা যে ফাউন্টেন পেনের কথা আমরা প্রথম শুনেছিলাম হচ্ছে আমাদের শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাছ থেকে, এবং সেই শৈলজানন্দ মুখোপাধ্যায় আবার শরৎদার কাছ থেকে এই ফাউন্টেন পেনের নেশাটা পেয়েছিলেন। সেই ফাউন্টেন পেনের যে আভাস বা ইঙ্গিত সেটাই কিন্তু বলতে চাই, কেননা অনুষঙ্গ হিসাবে
ব্যারেল, কার্টিজ এই সব শব্দ শোনা যায়। দেখো ব্যারেল কি? ব্যারেল হচ্ছে বন্দুকের যে নল থাকে, বন্দুকের যে নল থাকে তেমনি কলমেরও কিন্তু কি থাকে? নল থাকে না, সরু মতো অংশটা, সেটাকেই ব্যারেল বলা হয়। আর কার্টিজ কি? কার্টিজ বলতে বোঝায় কার্তুজ, যেটি মূলত বন্দুকের মধ্যে ব্যবহৃত হতো। ঠিক আছে, তো এই কার্টিজ আর ব্যারেল শব্দটাও কিন্তু শোনা যায় বা ইঙ্গিত পাওয়া যায় কোথায় না কলমের সঙ্গে। অনুষঙ্গ হিসাবে ব্যারেল আর কার্টিজ এইসবও শোনা যায়, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। বারুদের গন্ধ কানে পৌঁছায়, অর্থাৎ এখানে কিন্তু বারুদের যে তীব্র আওয়াজ সেটাকে বোঝানো হয়েছে, এবং তার সঙ্গে গন্ধ বলতে ঘ্রাণ। বারুদের যে ঘ্রাণ, আমরা যখন বড় বড় তুবড়ি বা ফটকা ফাটাই তখন কি হয়, তার আওয়াজটা আমাদের কানে যায়, কিন্তু তার গন্ধটা এমনভাবে আমাদের শরীরের সঙ্গে মিলেমিশে যায় ওতপ্রোতভাবে যে কান থেকে আমার গন্ধটা পাচ্ছি না নাক থেকে, সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। ওটা একেবারে কিন্তু জোরালো একটা জোরালো হয়ে যায় বিষয়টা, যে বারুদের গন্ধটা কিভাবে আমাদের শরীরের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে সেটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। কিন্তু কদাচিৎ কখনো কখনো কি হচ্ছে, কদাচিৎ মানে কখনো, খুব কম সময়, কিঞ্চিত সময় এরকম বারুদের গন্ধ কানে পৌঁছায়। অর্থাৎ এরকম ভাবে একটা বোঝাতে চাইছে যে বারুদের গন্ধ কি কানে কোনোদিনও পৌঁছাবে? কানে কোনোদিনই গন্ধ তো আমরা নাক দিয়ে নিই, কান দিয়ে তো আর থোড়েই না আমরা গন্ধ নিই, কিন্তু এটা বোঝাচ্ছে যে আমাদের দেহের সঙ্গে, আমাদের শরীরের সঙ্গে, আমাদের মস্তিষ্কের সঙ্গে বারুদের যে গন্ধ, বারুদের যে আওয়াজ, সেটা কিভাবে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে সেটাই কিন্তু লেখক এখানে বুঝিয়েছেন। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তরোয়াল হাতে লড়াই করতে হয়েছে। দেখো ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো অনেক কলমধারী লেখক তারা কিন্তু প্রয়োজনে যুদ্ধতেও নেমেছেন, সেটি এখানে বোঝানো হয়েছে। বলছে অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালক কলমধারী, এই পালকের কলম কারা ব্যবহার করতো আমরা কিন্তু এই হারিয়ে যাওয়া কালি কলম পড়তে গিয়ে কিন্তু দেখেছিলাম যে পালকের কলমের যে ইংরেজি নাম সেটাকে কি বলা হতো? পালকের কলমকে বলা হতো কুইল। কারা নয়, এটার যে যেমন আমরা ব্রোঞ্জের শলাকার যে পোশাকি নাম স্টাইলাস দেখেছিলাম, সেরকম তো এই যে পালকেরও যে ইংরেজি নাম রয়েছে সেটা আমরা কিন্তু পড়েছিলাম। তারপরে দেখো বলছে যে অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যই কখনো কখনো তরোয়াল হাতে লড়াই করতে হয়েছে। সত্যই মানে সত্যি সত্যি লড়াই করতে হয়েছে, এখানে তো মিথ্যে কিছু বলা হচ্ছে না বা মিথ্যাচারীয় কিছু করা হচ্ছে না, সত্যই আমরা কিন্তু দেখতে পেয়েছি যে যারা কলম ধরেছে তারা কিন্তু প্রয়োজনে তরোয়ালও ধরেছে। যেমন কি ক্রুর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। যেমন বলছে ক্রুর, এই ক্রুর কি করেছিল? মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ে নেমেছিল। ঠিক আছে, তো তাকে প্রয়োজনে কলম ছেড়ে কিন্তু তরোয়ালও ধরতে হয়েছিল, সেটি এখানে লেখক বুঝিয়েছেন। কলকাতার ইতিহাসেও এই ধরনের ডুয়েল বা দ্বৈরথের কাহিনী রয়েছে, মানে দুটো কাহিনী একসঙ্গে জোরালো ভাবে যদি থাকে, ডুয়েল যাকে বলে। কলকাতার ইতিহাসে আমরা দেখতে পাই যে আমাদের যদি পুরনো প্রাচীন দিকে যদি ইতিহাস দেখতে পাই বা ইতিহাস খুঁজি তাহলে দেখতে পাবো যে এই কলকাতাকে কেন্দ্র করে প্রচুর লড়াই কিন্তু হয়েছে, এবং সেই লড়াইগুলো এক ধরনের কি না ডুয়েল বা দ্বৈরথের কাহিনীও রয়েছে।
সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে। কিন্তু এই যে এত পরিবর্তন চারিদিকে, সমস্ত কিছুর পরিবর্তন, কিন্তু সেই পরিবর্তনের মাঝেও কেউ যদি কলমটুকু হাতের মধ্যে ধরে নিয়ে থাকে বা ধরে থাকে, তখন প্রাবন্ধিক বলছেন যে আমার খুব ভালো লাগে। কারণ সেই কলমই জন্মের পর থেকে প্রথম পাওয়া। আমরা বলতে পারি আমরা যখন একেবারে জ্ঞান শূন্য থাকি এবং একটু একটু করে জ্ঞান যখন আমাদের একটু একটু করে হতে থাকে, আমরা প্রথমেই স্লেট পেন্সিল পাই এবং তারপরে যেটি পাই সেটা হচ্ছে রুল পাই, তাই না? এবং তারপরে কিন্তু আমরা কলমই পেয়ে থাকি। কিন্তু সেটা এখনকার যুগে, কিন্তু আগেকার যুগে কি হতো, ছোট ছোট বাচ্চারাও কিন্তু তোয়া তার কালির কলমেই কিন্তু লিখতো তারা। তো তাদের কাছে সেটাই জীবনের প্রথম পাওয়া, শিক্ষা গ্রহণ, তথ্য সংগ্রহ, সমস্ত কিছুই কিন্তু তারা ওই দোয়া তার কলমের মধ্যে দিয়েই কিন্তু করতেন। তাই বলছে যে যখন এত পরিবর্তন আমাদের চোখের সামনে প্রতিনিয়ত হয়ে যাচ্ছে, যখন দেখি পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছে, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমেই লেখেন। এবং কি ভাবতে ভালো লাগে যে আমাদের দেশের যে লেখক রয়েছেন সেই লেখকগুলো এখনো কিন্তু কলমেই লিখছেন। তারা কিন্তু টাইপিং করছেন না, টাইপরাইটার নন, তারা কিন্তু হাতেই লিখছেন। হ্যাঁ, তো এটাই লেখক বা প্রাবন্ধিক বোঝাতে চেয়েছেন। অনেক ধরে ধরে টাইপরাইটারকে লিখে গেছেন মাত্র একজন, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজনই কবি, তিনি অন্নদাশঙ্কর রায়। তিনি হচ্ছেন অন্নদাশঙ্কর রায়। তিনি কিন্তু কলমে লেখেননি, তিনি টাইপরাইটারে অনেক সময় নিয়েছেন কিন্তু লিখেছেন, কিন্তু কলমে তিনি লেখেননি। গত বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায়ও টাইপরাইটার ধরেছেন, অর্থাৎ তিনিও কিন্তু এতদিন কলম ধরে আসছেন, কিন্তু এখন কি হয়েছে, এখন সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার কবি হিসেবে কিন্তু পরিচিতি লাভ করছে। গত বছর ধরে তিনি কিন্তু ওরকম ভাবেই লিখছেন। তারপরে অন্যরা প্রায় সবাই লিখেছেন কলমে, কিন্তু এই দুইজন, অন্নদাশঙ্কর রায় আর সুভাষ মুখোপাধ্যায়, এই দুইজন বাদ দিয়ে সবাই কিন্তু লিখছেন কিসে? সবাই কিন্তু লিখছেন কলমে। অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে তারা কিসে লিখছেন? তারা কেউ ফাউন্টেন পেনে লিখছেন, শৈলজানন্দ মুখোপাধ্যায় বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো অন্যান্য কবিরাও কলমে লিখছেন, সেটা ফাউন্টেন পেন হতে পারে কিংবা বল পেন হতে পারে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছেন একমাত্র সত্যজিৎ রায়। সবাই আস্তে আস্তে ছেড়ে দিলেও সত্যজিৎ রায় কিন্তু কলমের যে মর্যাদা রয়েছে সেটা কিন্তু ক্ষুণ্ণ হতে দেননি, তিনি কিন্তু মর্যাদাটা রেখেছেন। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। দেখো বলছে অনেক সুস্থ সবল নেশা, অনেকে সিগারেটের নেশা করেন, অনেকে পানের নেশা করেন, অনেকে কেউ ঘন ঘন চা খান, চায়ের নেশা করেন, কিন্তু এই সত্যজিৎ রায়ের ছিল লিপি শিল্প। লিপি শিল্প কি তাহলে আমরা বলি, দেখো আমি এখানে হয়তো লিখছি অ আ হস্যই দীর্ঘই হস্য দীর্ঘ, এরকম ভাবে লিখছি, ঠিক আছে? এবার দেখো আটা কোনোভাবে খারাপ হলো, তো এখানে এমন ভাবে আমি একটা ডিজাইন করলাম যেখানে হয়তো কোনো ফুলকে ইন্ডিকেট করছে, বা আমরা বলতে পারি কোনো মাছকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? বা আমরা বলতে পারি কোনো পাখিকে ইন্ডিকেট করছে। তাহলে কি একটা লেখার মধ্যে একটা শিল্পকেও কিন্তু একটা ফুটিয়ে তোলা হচ্ছে, সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই লিপি শিল্প কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরেরও কিন্তু ছিল। দেখো বলছে তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুবই সম্ভব। বলছে তার হাতের লেখা এতই সুন্দর ছিল, এত
কুশলতা তার মধ্যে ছিল, এবং অন্যান্য শিল্পকর্মও কিন্তু ছিল খুবই খুবই সুন্দর, এবং তার সম্ভাবনা প্রচুর পরিমাণেই থাকবে, এটা স্বাভাবিক একেবারেই। ঠিক আছে, বলছে অন্যান্য শিল্পকর্মে সম্পর্ক থাকাতে খুবই সম্ভব। কে না জানে রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সম্মানিত হয়েছেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির খাতায়। পাণ্ডুলিপি কাকে বলা হচ্ছে? দেখো, পাণ্ডুলিপি যারা কবিরা লেখেন বা লেখকরা লেখেন, তারা একটা সাধারণ একটা কাগজে লেখেন। ঠিক আছে, এবার লিখতে লিখতে অনেক সময় কি হয়, বানান ভুল হতে পারে, অনেক সময় লেখা হয়তো ছন্দ বা তাল মিলছে না, তো কেটে কাটাকুটি এরকম হয়, তো সেই খাতাটাকেই বলা হচ্ছে পাণ্ডুলিপি। আর এই যে চিত্রশিল্পীর বিষয়টা আমরা বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর বেশি বয়সে কে চিত্রশিল্পীর বিশেষ সম্মানিত হয়েছিলেন, সেই বিষয়টাও বলি। এই রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখতেন তখন তার লেখাতেও প্রচুর পরিমাণে কিন্তু কাটাকুটি হতো, এবং সেই কাটাকুটি থেকেই তিনি এমন একটা চিত্র এঁকে দিতেন, সেখান থেকেই কিন্তু তার চিত্রের দিকেও যে শিল্পী ভাব রয়েছে সেটি কিন্তু আমরা বুঝতে পারি। বা এরকম কিন্তু আমরা ওই পাণ্ডুলিপির খাতাগুলো যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। বা আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন যদি গীতিকা বা গীতাঞ্জলি এরকম যদি অনেক পুরনো যে বইগুলো রয়েছে, এবং যেগুলি ভীষণ আমরা বলতে পারি যে ভীষণ দামি বই, আমাদের কাছে মূল্যবান বই, সেই বইগুলো যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু সেই পাণ্ডুলিপির আমরা পরিচয় পাবো। এবং তার যে লেখালেখির মাঝখানেও যে অনেক কাটাকুটির ভাব, এবং সেখান থেকেও যে একটা শিল্পত্ব, সেটাও কিন্তু আমরা দেখতে পাবো। অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি, এবং এই রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু এই অক্ষরগুলো যখন কাটাকুটি করতেন তখন কিন্তু আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধভাবে সাদা কালো যে ছবি সেগুলি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, এখন তো কম্পিউটার সবই পারে, তো সেটাই লেখক বলছেন যে কম্পিউটারও নাকি সবই পারে, ছবিও আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর, সে বিষয়ে কিন্তু একটা সন্দেহই থেকে যায়। কারণ কম্পিউটার বলো বা টাইপরাইটার বলো, সমস্তটাই কিন্তু একটা যান্ত্রিক। হাতে লেখার মতো তার মধ্যে সেই আন্তরিকতা যেমন পাওয়া যায় না, তেমনই কিন্তু একটা মানুষ সে যদি নিজের হাতে সমস্তটা লেখে বা নিজের হাতে কাজটা করে, তার মধ্যে যেমন তার আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে, এবং আমরা দেখতে পাবো তার মধ্যে যে সমস্তটা ঢেলে একটা সুন্দর মানে আউটপুটটা একদম সুন্দর হবে, এরকম একটা বোঝাচ্ছি আমি। তো সেই জিনিসটা কিন্তু একমাত্র হাতে করলেই হয়, সেটা যন্ত্রের দ্বারা কখনোই সম্ভব নয়। তাই লেখকের মনে একটা প্রশ্ন এসেছে যে সেই কম্পিউটারও নাকি এখন ছবিও আঁকতে পারে, কিন্তু সেটা কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর, সেটি এখন দেখার। মানে এই বিষয়টা একটা সন্দেহ বা সংশয় দুটোই প্রাবন্ধিকের রয়েছে। আমি কালি খেকো কলমের ভক্ত বটে। কালি খেকো কলমের ভক্ত বটে মানে কালি কলমের ভক্ত, তিনি সেটিই বোঝাচ্ছেন। কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই। কিন্তু লেখক বলছেন বা প্রাবন্ধিক বলছেন আমি কালি আর কলমের অন্ধ ভক্ত, কিন্তু তাই বলে আমার যে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে বিশেষ কোনো বিবাদ রয়েছে, ঝগড়া অশান্তি রয়েছে, তা কিন্তু নয়। কেননা ইতিমধ্যেই বল পেনের সঙ্গে আত্মসমর্পণ করে বসে আছি আমি। কারণ বল পেনের মধ্যেই তিনি আত্মসমর্পণ করে দিয়েছেন। আগে কালি কলম কত কষ্ট করে তিনি বানাতেন, আমরা দেখতে পেয়েছি যে উনুনে, যেটা কাঠের উনুনে রান্না হতো, তার সেই পাত্রে থেকে লাউ পাতা দিয়ে ঘষে সেই কালি তুলে সেটা একটা পাথরের বাটিতে রেখে তার মধ্যে হরিতকে ভিজিয়ে দিয়ে আতপ চালকে পুড়িয়ে বেটে তার মধ্যে আমরা দেখতে পেয়েছি যে গরম একটা খুন্তি, যেটা একদম টকটকে লাল হয়ে গেছে, সেটা ওই বাটির মধ্যে ছ্যাঁক করে দিয়ে সেটা টকবক টকবক করে ফুটতে শুরু করবে, তখন সেই কালিটা প্রস্তুত হতো। এতটা প্রসেস লেখক ছোটবেলা থেকে করেছেন। কিন্তু এখন তারপরে তিনি ছোট ছোট বড়ি কিনতেন ট্যাবলেটের মতো, সেটাই কাঁচের মধ্যে দিয়ে দিতেন, কাঁচের একটা দোয়াতের মধ্যে দিয়ে দিতেন, এবং সেটাই নীল আর লাল কালি হয়ে যেত। কিন্তু এখন আর সময় কোথায়, এখন তো রেডিমেড অনেক কিছুই পাওয়া যায়, সেরকম পেনও পাওয়া যায়। তাই বলছি যে বল পেনের সঙ্গে ইতিমধ্যেই আমি আত্মসমর্পণ করে কিন্তু বসে আছি। প্রাবন্ধিক আত্মসমর্পণ করে নিয়েছেন কালি কলম ছেড়ে
দোয়াত কলম ছেড়ে তিনিও এবার আত্মসমর্পণ করেছেন পেনের মাধ্যমে। তো তারপর বলছে, মনে মনে সেই ফরাসি কবির মতো বলছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। এখানে কিন্তু এখানে ফাউন্টেন পেন কিন্তু ফাউন্টেন পেন কাকে বলছে? বল পেনকে বলছে, ঠিক আছে, বল পেনকে বলছে যে তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, আমি ভয় পাই, তবুও যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত ধরে নাও। সেটাই এখানে লেখক বা প্রাবন্ধিক বুঝিয়েছেন। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। দেখো, আমরা আগের দিনের ক্লাসে, যখন প্রথম হারিয়ে যাওয়া কালি কলমের ক্লাস নিচ্ছিলাম, তখন কিন্তু বলেছিলাম যে এই যে কলমের যে কলমকেও কলম দিয়েও যে আঘাত করা যায়, যেমন ওই যে কশকা, সিজার যেরকম তার ব্রোঞ্জের শলাকা দিয়ে কশকাকে আঘাত করেছিল, সেইটি কিন্তু একটা কাউকে আঘাত করার পর্যায়ে কিন্তু পৌঁছে গেছিল। কিন্তু এখানে বলছে নিবের কলমও যে খুনির ভূমিকা ধারণ করতে পারে বা খুনির ভূমিকায় দেখতে পাওয়া যেতে পারে, সেটা কিন্তু একবার হলেও দেখা গেছে। অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধর্ম লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। তাকে দেখো, তৈলক্যনাথ মুখোপাধ্যায় কে ছিলেন? তিনি কিন্তু কঙ্কাবতী বলে একটা চরিত্র ছিল এবং ডমরুধর বলেও একটা চরিত্র ছিল। এই দুই চরিত্রের কে সৃষ্টি করেছিল তৈলক্যনাথ মুখোপাধ্যায়। তিনি মারা যান অসাবধানতাবশত। সেই নিবের যে কলম, সেই কলমটা অসাবধানতাবশত বুকে ফুটে যায় এবং সেই আঘাতেই পরিণতি তার মৃত্যু। বলছে সেই আঘাতের, অর্থাৎ ওই যে বুকে ফুটে গেল কলমটা অসাবধানতাবশত, সেই তার পরিণতি তার মৃত্যু, অর্থাৎ তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু। সেটিই কিন্তু প্রাবন্ধিক বলেছেন যে কলম কি হতে পারে, যে কলম নানা রকম রচনা করতে পারে, সেই কলম কারোর কিন্তু প্রাণও কেড়ে নিতে পারে। তো আজকের ক্লাসে আমরা যতটুকু পড়লাম, ততটুকু থেকে যে শর্ট কোশ্চেনটুকু হবে সেটা দেখো, আমরা একটু আলোচনা করি। বলছে 1 নম্বর কোশ্চেন যে তরোয়ালের চেয়েও শক্তিধর কি? তাহলে বলতে হবে কলম হচ্ছে তরোয়ালের চেয়েও শক্তিধর। তারপরে তরোয়ালের চেয়েও শক্তিধর সেটি কোন পেন আকার ইঙ্গিতে বুঝিয়েছেন? তাহলে বলতে হবে যে ফাউন্টেন পেন আকার ইঙ্গিতে তা কিন্তু বুঝিয়েছে। তারপরে বারুদের গন্ধ কোথায় পৌঁছায়? তাহলে বলতে হবে কানে পৌঁছায়। তারপরে কোশ্চেন দেখো, পালকের কলম ছেড়ে বা কলমধারী তারাও কখনো কখনো কি হাতে তুলেছেন লড়াইয়ের জন্য? তাহলে বলতে হবে তরোয়াল হাতে তুলেছেন। তারপরে কোশ্চেন দেখো, অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন একমাত্র কবি, সেই একমাত্র কবির নাম কি? তাহলে বলতে হবে অন্নদা শঙ্কর রায়। এবং গত বছর ধরে আরেকজন কবিও টাইপরাইটার ধরেছেন, তার নাম কি? সুভাষ মুখোপাধ্যায়। তারপরে নিবের কলমের মান মর্যাদা এখনো যিনি বাঁচিয়ে রেখেছেন কোন কবি? তাহলে বলতে হবে সত্যজিৎ রায়। তারপরে রবীন্দ্রনাথের যে চিত্রশিল্পী ছিল, যেটি বিশ্বময় সম্মানিত হয়েছেন, তার সূচনা হয় কিসে থেকে? তাহলে বলতে হবে পান্ডুলিপির পাতা থেকে।
তারপরে সেও ছবি আঁকে, কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। এখানে কিসের ছবি আঁকার কথা বোঝানো হয়েছে? তাহলে বলতে হবে কম্পিউটারের ছবি আঁকার কথা বোঝানো হয়েছে। তারপরে প্রাবন্ধিক কিসের ভক্ত ছিলেন? তাহলে বলতে হবে কালি খেকো কলমের ভক্ত ছিলেন। তারপরে তিনি কালি কলম ছেড়ে এখন কার কাছে আত্মসমর্পণ করেছেন? তাহলে বলতে হবে বল পেনের কাছে। তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু, তবুও যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। এখানে প্রাবন্ধিক কাকে বোঝাতে চেয়েছেন? তাহলে বলতে হবে যে এখানে প্রাবন্ধিক ফাউন্টেন পেন, বল পেনকে বোঝাতে চেয়েছেন। তারপরে কলমের নিবকে কিসের ভূমিকায় দেখতে পাওয়া যায়? তাহলে বলতে হবে খুনির ভূমিকায় দেখতে পাওয়া যায়। তারপরে কঙ্কাবতীর ডমরুধর চরিত্র দুটি কার রচনা? তাহলে বলতে হবে তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের। তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু কিভাবে হয়েছিল? তাহলে বলতে হবে যে কলমের যে নিব সেটি হঠাৎ করে অসাবধানতা বশত বুকে ফুটে যায় এবং তার আঘাতেই পরিণতি নাকি তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু। তো আজকের ক্লাসে আমরা যতটুকু পড়লাম তা থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম, দেখো হারিয়ে যাওয়া কালি কলম থেকে বিগত আমি আরও 4-5টা ক্লাস নিয়েছি। তো আমরা দেখতে পেলাম যে কালি আর কলম সেটি লেখক বা আমরা লেখক বলাটা ভুল, প্রাবন্ধিক শ্রীপান্থ বা নিখিল সরকারের, তিনি প্রথমেই বলেছিলেন কালি কলম মন, কথায় বলে কালি কলম মন, কিন্তু সেই কালি কলম আস্তে আস্তে কিভাবে হারিয়ে যেতে বসেছে বা হারিয়ে গেছে, বলা ভালো যে হারিয়েই গেছে, সেটা কিভাবে হয়েছে সেটিরই যেন একটা ক্রমভাবে আমরা কিন্তু পড়লাম এই হারিয়ে যাওয়া কালি কলম থেকে। এবং আমরা দেখতে পেলাম যে কত কষ্ট করে লেখকের আগের যারা ছিলেন, বয়স্করা যারা ছিলেন, তারা বলতেন যে তিন ত্রিফলা শিমুল ছালা, ছাগযুদ্ধে করি মেলা, লৌহপাত্রে লোহায় ঘষে ছিঁড়েপত্র না যায় মসি। মানে এতটা পরিমাণে কালিটা খাঁটি কালি হবে বা শক্ত কালি হবে যে মসি ছিঁড়ে যাবে, পত্র ছিঁড়ে যাবে, কিন্তু কালি উঠবে না। এবং তারপরে যে লেখকরা কিভাবে আস্তে আস্তে বড়দের সাহায্য নিয়ে কিভাবে কলম তৈরি করতেন এবং কালি তৈরি করতেন। কলম কিভাবে তৈরি করতেন না, বাঁশের যে সরু কঞ্চি সেটাকে কিভাবে প্রসেস অনুযায়ী কেটে বড়দের সাহায্য নিয়ে তারা করতেন যাতে একেবারে অনেক কালি না পড়ে যায়, এরকমভাবে কিন্তু তারা কলম তৈরি করতেন। এবং কালি আমরা দেখতে পেলাম যে তারা কাঠের উনুনে যেহেতু রান্না করতেন তার লেখক বা প্রাবন্ধিকের বাড়িতে, তো প্রাবন্ধিক কি করতেন, সেই যে পাত্রে রান্না হতো সেই পাত্রের যে তলায় যে কালির একটা আস্তরণ পড়তো, সেই আস্তরণটাকে কি করতো, লাউ পাতা দিয়ে ঘষে ঘষে তুলতো এবং একটা পাথরের বাটিতে রাখতো। এবং সেই কালিটিকে আরো গাঢ় এবং ভালো কালি তৈরি করবার জন্য, উন্নত মানের কালি তৈরি করবার জন্য তার মধ্যে হরিতকি দিয়ে দিত। হরিতকি তো এমনিতেই কালো, তো সেইটি যখন একেবারে কালির সঙ্গে মিশে যেত তখন সেই কালোটা আরো কালি হয়ে যেত। এবং তারপরও আমরা দেখতে পেয়েছি যে লেখকের মারা সাহায্য করতেন, আতপ চালকে একেবারে পুড়িয়ে বেটে দিতেন এবং বেটে দিয়ে সেই যে কালি প্রস্তুত করা হতো সেই মধ্যে কিন্তু মিশিয়ে দিতেন ভালো করে। এবং তারপরে কালিটি যেন আরো সুন্দর হয় তার জন্য একটা লোহার খুন্তিকে, বা আমরা বলতে পারি স্টিলের খুন্তিকে, লোহার খুন্তি সেই খুন্তিটাকে কি করতো না আগুনে পুড়িয়ে একদম টকটকে লাল করে দিত। সেইটি যখন ওই ছোট্ট পাত্রটির মধ্যে একদম ছেড়ে দিত তখন সেই জলটা কি হতো, টকবক টকবক করে ফুটতে লাগতো এবং সেইটিই তৈরি হয়ে যেত লেখকদের কালি। এবং সেই কালিটি দিয়ে তারা কোথায় লিখতো, প্রথম কিন্তু লিখতো তারা কলা পাতাতে। এবং কলা পাতাটা যখন হোম টাস্কের খাতা যখন দেখে মিলিয়ে মাস্টারমশাইরা যখন ফেরত দিতেন লেখকদেরকে, তখন লেখক বা প্রাবন্ধিক কি করতেন, সেটিকে কোথাও না জলে ফেলে দিতেন, যাতে গরুকে কিন্তু খাওয়ালে অমঙ্গল, কারণ গরু খেলে সেই যে ক অক্ষর জ্ঞানের যে পাপ সেটা কিন্তু লেগে যেত,
সেই কারণে। এবং আমরা দেখতে পেলাম যে এই প্রবন্ধটা পড়ে যে লেখকের মনে একটা টাইমে প্রশ্ন এসেছিল যে তিনি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতেন তাহলে তিনি কি হতো। তিনি খাগের পেনের বা খগের যে কলম সেটিতে নলখাগড়া ভেঙে নিয়ে আসতেন এবং সেটাকে ভোঁতা করে তুলি বানিয়ে লিখতেন, বা হয়তো সুচালো করে কলম বানিয়ে লিখতেন, বা আমরা দেখতে পেলাম যে ফিনিশীয় যদি হতেন তিনি, তাহলে তিনি একটা হার নিয়ে আসতেন, সেটিই তার কলম হয়ে যেত। এবং আমরা দেখতে পেলাম যে তিনি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতেন, জুলিয়াস সিজার হতেন, তাহলে তার কাছেও একটা ব্রোঞ্জের শলাকা থাকতো যার পোশাকি নাম স্টাইলাস, যেটি খুবই শর্ট কোশ্চেন আসে। এবং সেটি দিয়ে কি হতো না তিনি লিখতেন, মানে এরকম একটা তার কিন্তু একটা ইচ্ছে ছিল যে নানা ধরনের তার কাছে পেন থাকবে বা কলম থাকবে। এবং আমরা দেখতে পেলাম এরপরেই কিভাবে দোয়াত আস্তে আস্তে অবলুপ্তির পথে এগোচ্ছে। যে দোয়াত সবসময় তারা কালি ভরে রাখতো, সেই দোয়াত এখন সরস্বতী পুজোয় একমাত্র দেখতে পাওয়া যায়, তাছাড়া আর দেখতে পাওয়া যায় না। এবং খাগও তাই, নলখাগড়ার যে খাগ সেটিও কিন্তু দেখতে পাওয়া যায় একমাত্র এই সরস্বতী পুজোতেই। তারপর আমরা দেখতে পেলাম যে হারিয়ে যাওয়া কালি কলম এই প্রবন্ধটায় যে কলম সেটি নানা কাজে ব্যবহৃত হতো। কেউ কলমটাকে খোপায় বেঁধে রাখতো, কেউ বা কানে গুঁজে রাখতো, কেউ বা মোজার মধ্যে ঢুকিয়ে রাখতো। এই বিভিন্ন ধরনের প্রক্রিয়া সেটিও কিন্তু এই হারিয়ে যাওয়া কালি কলম থেকে, মানে কলম সাধারণ মানুষের জীবনের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িয়েছিল সেটি কিন্তু লেখক বোঝাতে চেয়েছিলেন। এবং এরপর আস্তে আস্তে আমরা দেখতে পেলাম যে ফাউন্টেন পেন এলো, বা ঝর্ণা কলম যাকে বলা হতো, বা ঝর্ণা কলম। তো এই ফাউন্টেন পেনের প্রথম যে ব্যবহার সেটা কিন্তু শৈলজানন্দর কাছ থেকেই আমরা জানতে পারি। এবং শৈলজানন্দ মুখোপাধ্যায় বলেন যে শরৎদার কাছ থেকে তার এই নেশাটা পাওয়া। তারা কিন্তু এই ফাউন্টেন পেন ব্যবহার করতেন এবং শৈলজানন্দের কাছে পার্কার পেনও ছিল। এবং লেখক যখন দোকানদারের কাছে কলম কিনতে যাচ্ছেন তখন দোকানদার নানা ধরনের পার্কার থেকে শুরু করে শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, নানা ধরনের পাইলট, নানা ধরনের কলমের যে ভ্যারাইটি সেটি কিন্তু বলছেন, কিন্তু তার পকেটের অবস্থা দেখে বলছেন না তুমি ফাউন্টেন পেনই নিয়েছো। এবং সেইটিকেও তিনি কত যত্নের সাহায্যে কতদিন ধরে নিজের কাছে রেখেছিলেন। কিন্তু এখনকার যদি কোনো বাচ্চা বা কারোর যদি সামগ্রী দেখা যায় যে তার যে তহবিল, সেই তহবিলে কত ধরনের দোয়াত বা কলম দেখতে পাওয়া যায়, সেটি কিন্তু লেখক বলেছেন। এবং তিনি এটাও আমরা দেখতে পেলাম যে আগেকার দিনে কেউ যদি ভালো রেজাল্ট পাশ করতো তাহলে বলা হতো যে তোমার যেন বাবা একটা সোনার দোয়াত কলম হয়। এবং এই সোনার দোয়াত কলমের বিষয়টা শুভ ঠাকুরের হাত ধরে আমরা দেখতে পাই। এবং সাহিত্য ইতিহাসেও যে দোয়াত কলম কতটা ওতপ্রোতভাবে জড়িত ছিল, শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশিরাম দাস থেকে শুরু করে কীর্তিবাস, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, সবাই সাথে কিন্তু এই কালি কলমের যে একটা যোগাযোগ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু এই কালি কলম আস্তে আস্তে কিভাবে দেখো কমে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে সেটিও কিন্তু আমরা অবলুপ্তির পথে চলে যাচ্ছে। সেটাও কিন্তু এই যে কলম কতটা শক্তিধর যে তাকে একটা তরোয়াল হার মানিয়ে দিচ্ছে। তরোয়ালের চেয়েও তিনি লেখক বা প্রাবন্ধিক বলছেন কলম একটা শক্তিধর। এবং কলম ছেড়ে কখনো কখনো দেখতে পাওয়া যায় যে তরোয়ালও ধরেছেন, সেটিও লেখক বা প্রাবন্ধিক এই হারিয়ে যাওয়া কালি কলমে কিন্তু বলেছেন। এবং এই কালি কলমের মর্যাদা একমাত্র সত্যজিৎ রায় যে ধরে রেখেছেন, বাকি কেউই যে ধরে রাখেননি। আস্তে আস্তে সবাই যে ছেড়ে দিয়েছেন, এবং সবার আগে ছেড়ে দিয়েছেন হচ্ছে অন্নদাশঙ্কর রায়, এবং তার কয়েক বছর পরে সুভাষ মুখোপাধ্যায় কিন্তু এই টাইপরাইটার নিয়ে নিয়েছেন, তিনি আর কালি কলম ইউজ করেননি। এবং আমরা দেখতে পেলাম যে এই কালি কলম কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও যুক্ত ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে পাণ্ডুলিপির খাতাতে লিখতেন সেখানে নানাভাবে কাটাকুটি হতো, এবং সেগুলোই আস্তে আস্তে কিভাবে চিত্রশিল্পের রূপ নিয়েছিল সেটিও আমরা দেখতে পেলাম।
কিন্তু এই কম্পিউটার সেও কিন্তু ছবি আঁকতে পারে, কিন্তু কতটা তার মধ্যে প্রাণ আছে সেটি কিন্তু লেখকের একটা সংশয় রয়েছে। কতটা তার মধ্যে যান্ত্রিক এবং কতটা শিল্পত্ব রয়েছে সেটাও কিন্তু একটা বিষয়। কিন্তু লেখক বলছেন আমি তো খেকো কলমের ভক্ত, আমি তো কালি কলম ছাড়া কিছুই বুঝি না। কিন্তু আমিও এখন কি করেছি, আত্মসমর্পণ করে নিচ্ছি কার সঙ্গে? বল পেনের সঙ্গে। এবং আমরা দেখতে পেলাম তিনি এটিও বলছেন, ফাউন্টেন পেন বল পেন কেটেও বলছে যে তুমি সবল, আমি দুর্বল, তুমি সাহসী, আমি ভীরু, তবুও যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। এবং এই যে কলম, সেই কলমটা আমরা দেখতে পেয়েছি যে একটা সময় সমস্ত কিছুর সঙ্গে যুক্ত থাকলেও, অর্থাৎ একটা সাধারণ মানুষের কর্ম থেকে শুরু করে তার সাধারণ জীবন থেকে শুরু করে সবের সঙ্গে এই কালি কলম ওতপ্রোতভাবে যুক্ত থাকলে সেখানে সাহিত্য, ইতিহাস, সমস্ত মোগল যুগ থেকে শুরু করে সমস্ত কিছুর সঙ্গে যুক্ত থাকলেও এই কলম যে কতটা খতরনাক হতে পারে, যে একটা মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, সেটিই কিন্তু আমরা এই হারিয়ে যাওয়া কালি কলমের একদম শেষে এসে বুঝতে পারলাম। যে তৈলক্যনাথ মুখোপাধ্যায় গঙ্গাবতী এবং ডমরুধর স্বনামধর্মী চরিত্র দুটিকে স্থাপন করেছিলেন, সেই তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের মারা কিন্তু গিয়েছিলেন সেই নিবের কলমের আঘাতেই। আমরা এই কলমের আঘাতে এই কসকাকে আঘাত করবার কথা আমরা জেনেছিলাম পূর্বেই, কিন্তু তাকে আঘাত করবার কথা বলা হয়েছিল, কিন্তু এখানে একজন মানুষের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে একটা কলমের নিব, সেটিই কিন্তু এখানে লেখক বলেছেন। এবং তিনি এর সঙ্গে এটাও বলেছেন যে তার আঘাতেই তার মৃত্যু পর্যন্ত হয়েছিল, তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু পর্যন্ত হয়েছিল কঙ্কাবতী এবং ডমরুধরের স্বনামধর্ম লেখক তৈলক্যনাথ মুখোপাধ্যায়ের। এবং আস্তে আস্তে কিভাবে দেখো কালি কলম আমাদের জীবন থেকে একেবারে ওতপ্রোতভাবে সরে গিয়ে পেন চলে এলো, কলম তো চলেই গেল, বল পেন, নিব পেন, কত পেনের সামগ্রী চলে এলো, সেটি এখানে কিন্তু লেখক বুঝিয়েছেন। এবং লেখকের জীবনের এটিও একটা দুঃখ যে তারা ছোটবেলা থেকে কত কষ্ট করে কালি কলম প্রস্তুত করতো এবং তার মধ্যে যে আনন্দ ছিল সেটি সেই লেখিটাও এক ধরনের অনুষ্ঠান বলে লেখক কিন্তু এই প্রাবন্ধিক কিন্তু এই প্রবন্ধের মধ্যে কিন্তু লিখেছেন যে সেই লেখালেখিটাও একটা ধরনের কিন্তু অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠান আজকে কই? সেই অনুষ্ঠান কিন্তু আজ অবলুপ্তির পথে। সেই কালি কলম দোয়াত এখন অফিস বা কোনো ভালো জায়গায় আমরা বাড়িতে আসবাবপত্র হিসেবে কিন্তু সাজিয়ে রাখি, সেটি কিন্তু লেখক এখানে বুঝিয়েছেন। এবং তার সঙ্গে কালি কলম কিভাবে আমাদের জীবন থেকে একটু 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 করে সরে গেছে সেটি কিন্তু লেখক বুঝিয়েছেন। তাহলে আজকের ক্লাসটি আমাদের হারিয়ে যাওয়া কালি কলমের যে ক্লাস, সেটা আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।